নমস্কার। খবরদার কথা নয়। আজকে এমন একটা সময়ে আপনাদের মুখোমুখি হচ্ছি, আপনারা হয়তো জেনেও গিয়েছেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যও বলি, আজকে একটা গুরুত্বপূর্ণ সময়। দেশের সর্বোচ্চ আদালত এমন কয়েকটি আদেশ দিয়েছেন যেগুলির জন্য আমাদের ধারণা সাধারণ মানুষ অপেক্ষা করছিলেন। সবচেয়ে বড় কথা, বিচার ব্যবস্থার ওপরে আস্থা হারানো নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তখন এই রায়গুলি নিশ্চিতভাবেই মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়, আমাদের ধারণা সেটা। আজকে ইলেকট্রাল বন্ড, নির্বাচনী তহবিল করার ক্ষেত্রে যে বন্ড, তাকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছিলেন সুপ্রিম কোর্ট, এবং যে নির্ধারিত সময়ের ভেতরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে কারা বন্ড কিনেছেন, কারা টাকা প্রদান করেছেন, কারা কারা পেয়েছেন, কত পেয়েছেন, সব যখন জানানোর আদেশ জারি করেছিলেন, যে সময়ের ভেতরে, সেই সময়ের ভেতরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তা করতে পারেনি। উপরন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তারা আরও সময় বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। তাদের ধারণা জুন মাসে তারা এই বন্ডের তালিকা প্রকাশ করতে পারবেন। আজ মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়েছেন। এই নিয়েই আমরা আলোচনা করব। আরও একটা বিষয় রয়েছে, প্রখ্যাত ইংরেজির অধ্যাপক দিল্লি ইউনিভার্সিটির জি.এন. সাইবাবা, তার বিরুদ্ধে ইউএপিএতে যে মামলা চলছিল, 10 বছর তাকে জেলে আটক করে রাখা হয়েছিল। সম্প্রতি হাইকোর্টের রায়ে তিনি মুক্তি পেয়েছিলেন। তার বিরুদ্ধে আবেদন করেছিল মহারাষ্ট্র সরকার, আর সুপ্রিম কোর্ট সেই আবেদনও খারিজ করে দিয়েছে। এছাড়া আরেকটি বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সবকটাই গুরুত্বপূর্ণ, আরও একটি বিষয় হচ্ছে নির্বাচন কমিশনার। 3জন নির্বাচন কমিশনার থাকে, তার ভেতরে একজন মুখ্য নির্বাচন কমিশনার অরুণ গোয়েল সম্প্রতি পদত্যাগ করেছেন। এই অরুণ গোয়েল সম্পর্কে বলি, তিনি তার অবসর গ্রহণের কিছুদিন আগে স্বেচ্ছা অবসর নিয়েই তাকে, যেদিন তিনি স্বেচ্ছা অবসর নেন তার 3 দিনের মাথায় তাকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছিল। সেটা নিয়েও সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল, সেই মামলা খারিজও হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা এই 3টি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন রাজ্যের প্রখ্যাত আইনজীবী তথা মানবাধিকার কর্মী, যিনি দীর্ঘদিন ধরে মানবাধিকার নিয়ে লড়াই চালাচ্ছেন, সে পুরুষোত্তম রায় বর্মন আমার বাঁদিকে বসেছেন। পুরুষোত্তম দা, সরাসরি চলে যাই। ইলেকট্রাল বন্ড নিয়ে এর আগেও আপনি একটু কথা বলেছিলেন এক সময়, এবং সুপ্রিম কোর্টের রায় ছিল ইলেকট্রাল বন্ড হচ্ছে অসাংবিধানিক। ইলেকট্রাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্ট বিগত ফেব্রুয়ারির 15 তারিখ একটি ঐতিহাসিক অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়ে বলেছিল ইলেকট্রাল বন্ড এটা অসাংবিধানিক। মূল বিষয়টা আমরা জানি, এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে নির্বাচনী দুর্নীতিকে আইনি চেহারা দেওয়া হয়েছিল, এবং ইলেকট্রাল বন্ডের ফলে বিভিন্ন কোম্পানিগুলো, কর্পোরেট হাউসগুলো শাসক দলকে ঢালাওভাবে চাঁদা দেওয়ার সুযোগ পেয়েছিল, এবং এর বিনিময়ে তারা শাসক দল থেকে, সরকার থেকে অনেক কিছু আদায় করেছে। কিন্তু বিষয়টা জনগণের কাছে গোপন থাকতো, কে চাঁদা দিল, কেন দিল, এগুলো গোপন রাখতো। এইটা নির্বাচনী স্বচ্ছতার প্রশ্নে, গণতন্ত্রে তথ্য জানার অধিকারের প্রশ্নে, এইটা সংবিধানের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ আক্রমণ ছিল। এবং সুপ্রিম কোর্ট দেরি করে, যদিও অনেক দেরি করে, 5 বছর পর ইলেকট্রাল বন্ড মামলার শুনানি গ্রহণ করে রায় ঘোষণা করে ইলেকট্রাল বন্ড বাতিল করেছে। শুধু বাতিল করলে হবে না, কারা গত 5 বছর 6 বছরে বিজেপি কয়েক হাজার কোটি টাকা কাদের কাছ থেকে পেল, কারা বিজেপিকে কয়েক হাজার কোটি টাকা চাঁদা দিল, এইটা মানুষের জানার দরকার আছে। তাহলেই এই চাঁদাদারদের নাম, ঠিকানা, গোত্র, বর্ণ, পরিচয় এগুলো জানলেই পরে মানুষ বুঝতে পারবে এই ভাগ্যবান চাঁদাদাররা কারা, এবং তারা চাঁদার বিনিময়ে শাসক দল থেকে, কেন্দ্রীয় সরকার থেকে কতটা সুবিধা নিয়েছে।
যে সবকা সাথ সবকা বিকাশ, এইটা যে একটা মুখের স্লোগান, চরম ভাওতা। আসল কথা হচ্ছে কর্পোরেটদের জন্য সরকার, গরিব মানুষদের বিনাশের জন্য সরকার, এইটা পরিষ্কার হবে। এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কে কাকে চাঁদা দিল, তাদের নাম পরিচয় সমস্তগুলো প্রকাশ আনতে হবে। এক্ষেত্রে একটা কথা বলা প্রয়োজন, 19 এপ্রিল মাসের 2019 এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে বলেছিল তোমরা ইলেকট্রাল বন্ডের সমস্ত হিসাব সংরক্ষণ করো। কারণ তখনই যারা মামলা করেছিল তারা সুপ্রিম কোর্টে দাবি করেছিল, আর্জি জানিয়েছিল যে ইলেকট্রাল বন্ড ব্যবস্থাটা চূড়ান্তভাবে অসাংবিধানিক এবং নির্বাচনী দুর্নীতিকে আইনি চেহারা দেওয়ার একটা জঘন্য অপপ্রয়াস। এই ইলেকট্রাল বন্ড মামলায় অবিলম্বে স্থগিতাদেশ দেওয়া হোক, কারণ এর সুবিধা পাচ্ছে শাসক দল বিজেপি। কিন্তু সুপ্রিম কোর্ট রাজি হয়নি স্থগিতাদেশ দিতে। কিন্তু সুপ্রিম কোর্ট একটা কথা বলেছিল যে আমরা স্থগিতাদেশ দিচ্ছি না, কিন্তু এসবিআইকে নির্দেশ দিচ্ছি সমস্ত হিসাব রাখতে হবে। কারণ এইটাও আমরা জানি ইলেকট্রাল বন্ড শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমেই ইলেকট্রাল বন্ড কেনা যাবে, এবং এই ইলেকট্রাল বন্ড স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমেই রাজনৈতিক দলের ভান্ডারে জমা পড়বে, এবং এই সমস্ত ইলেকট্রাল বন্ডের 90% সুবিধা পেয়েছে বিজেপি। সুপ্রিম কোর্ট বলেছিল যে এই মার্চ মাসের মধ্যে এসবিআইকে সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে দিতে হবে, সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে দিতে হবে, এবং নির্বাচন কমিশন এসবিআই থেকে এই 22,000 ইলেকট্রাল বন্ড কে দিল, কাকে দিল, কত পরিমাণ চাঁদা, এগুলো জানার পর এগুলো জনপরিসরে রাখবে। অর্থাৎ বিড়াল ব্যাগ থেকে বেরিয়ে আসবে। কত কোটি টাকার আশীর্বাদ কর্পোরেটগুলো বিজেপিকে করেছে, এর বিনিময়ে কী মুনাফা নিয়েছে, কি বর পেয়েছে, এগুলো সব জানা যাবে। সেই কারণেই শাসক দলের মধ্যে এবং কেন্দ্রীয় সরকার, শাসক দল একটা আতঙ্কে পড়েছিল, তারা আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা যেন তেন প্রকারণে চাইছিল এই আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে যাতে গুমুর ফাঁস না হয়। তার জন্য আমরা দেখলাম এসবিআইকে দিয়ে সুপ্রিম কোর্টে একটা দরখাস্ত করে বলা হলো যে আমাদের পক্ষে এই নির্দিষ্ট সময়ের মধ্যে 22,000 ইলেকট্রাল বন্ড কে দিয়েছে, কার নামে দিয়েছে, এগুলোর তথ্য দেওয়া সম্ভব নয়। এইটা তথ্য দেওয়ার জন্য আমাদেরকে জুন মাস অবধি অপেক্ষা করতে হবে। চিন্তা করুন, তখনই আমরা বলেছিলাম যে এটা একটা হাস্যকর যুক্তি, কিছু লুকুতে চাইছে কেন্দ্রীয় সরকার এবং শাসক দল, এবং সেই জন্যই এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুখ পুরল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতবর্ষের সবচেয়ে অগ্রগণী ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রায় কয়েক হাজার কোটি অ্যাকাউন্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মেনটেন করে, এবং 22,000 ইলেকট্রাল বন্ড স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 19 এপ্রিল থেকে হিসাব রাখছে দুটো পদ্ধতিতে, ডিজিটাল পদ্ধতিতে আরেকটা অন্য পদ্ধতিতে। সেই হিসাব সংরক্ষিত, সেই হিসাব নাকি বের করতে জুন অবধি সময় লাগবে। এটা তো সহজেই বোঝা যায় এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিশ্বের সর্ববৃহৎ ব্যাংকে বিশ্বের মানুষের কাছে অকর্মণ্য হিসেবে দাখিল করলো। স্বাভাবিকভাবে সাধারণ নাগরিকরা প্রশ্ন করছিল যে স্টেট ব্যাংক কয়েক কোটি অ্যাকাউন্টের হিসাব রাখতে পারে, তারা 22,000 বন্ডের হিসাব, এ তো এখন মাউস টিপলেই 10 মিনিটে বেরিয়ে যাবে। তাহলে কেন লুকুতে চাইছে, কেন যুক্তি? এর বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলো, দেশের নাগরিকরা সোচ্চার হচ্ছিল। আসলে লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপির তথাকথিত সততার ইমেজে যাতে কালির দাগ না পড়ে, তার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ব্যবহার করে সুপ্রিম কোর্টে এই ধরনের হাস্যকর দরখাস্ত পেশ করা হয়েছিল। আমি গতকালকেও বলেছিলাম এই আবেদন সুপ্রিম কোর্ট কোনোভাবেই মানতে পারে না। আমরা লক্ষ্য করেছিলাম দ্য ওয়ারে একটি সাক্ষাৎকারে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দীপক গুপ্ত বলছিলেন, এ তো হাস্যকর কথা, এ তো 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে 22,000 বন্ড কার নামে কে কোথায় গেছে, এটা 2 ঘন্টার মধ্যে সমস্ত প্রিন্ট আউট বেরিয়ে যাবে। এর জন্য জুন মাস অবধি সময়। দীপক গুপ্ত অবাক হয়ে গিয়েছিলেন, উনি বলছেন এটা কি সুপ্রিম কোর্টকে কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বোকা বানাতে চাইছে? এ তো কোনোভাবেই মানে নেওয়া যায় না। আমরা জানতাম এবং আজকে দেখলাম সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ বলেছে কালকের মধ্যেই সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে দিতে হবে, বন্ডের সমস্ত হিসাব জনপরিসরে আনতে হবে। অর্থাৎ
আমরা বলি যে বিজেপি লোকসভা নির্বাচনের পূর্বে একটা মরিয়া চেষ্টা চালাচ্ছিল, অসাধু ইলেকট্রিক্যাল বন্ড, দুর্নীতিগ্রস্ত ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি যে কর্পোরেটদের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা নিয়ে নির্বাচনকে গত 18 সন থেকে অর্থ বলে প্রহসনে পরিণত করতে চাইছে, এটা যাতে মানুষের কাছে না আসে তার জন্য একটা মরিয়া চেষ্টা চালাচ্ছিল স্টেট ব্যাংকের শিখণ্ডী ব্যবহার করে। এবং স্টেট ব্যাংকও, এটাই আমরা বলি বিজেপির আমলে সবচেয়ে বড় বিপদ হলো সমস্ত প্রতিষ্ঠানগুলো, সমস্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, স্বশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের স্বশাসন, তাদের স্বাধিকার হারিয়েছে। সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে বলেই এসবিআইয়ের মতো একটি পেশাদারী সংস্থা যারা গত 60 বছর ধরে কাজ করছে, তাদের বিপুল অভিজ্ঞতা, তাদের বিপুল কর্মী বাহিনী, যারা কয়েক কোটি অ্যাকাউন্ট মেনটেন করছে, তারা একটা শিশুসুলভ বক্তব্য রাখলো সুপ্রিম কোর্টের সামনে গিয়ে যে আমাদের পক্ষে জুন মাস অবধি সময় দিত, কারণ কি লোকসভা নির্বাচনটা শেষ হয়ে যাবে। সুপ্রিম কোর্ট, আমি বলবো একটা, আমি চপাটাঘাত কিংবা স্ল্যাপ দিয়েছে কথাটা ব্যবহার করবো না, কিন্তু সুপ্রিম কোর্ট মুখের মতো জবাব দিয়েছে। সুপ্রিম কোর্ট দৃঢ়ভাবে বলেছে কালকের মধ্যে হিসাব পেশ করতে হবে, না হলে এসবিআইয়ের বিরুদ্ধে কন্টেম্প্ট অফ কোর্ট করা হবে। দুটো বিষয় এবং এটা পরিষ্কার হয়ে গেল এবং তথ্য বেরিয়ে আসবে। দুটো প্রশ্ন এখানে স্বাভাবিকভাবেই উঠছে, সেটা হচ্ছে এটা কি এই প্রশ্ন উঠতে পারে না, এই মুহূর্তে করা যায় না, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কি কোনো হিসাবই রাখেনি? না, স্টেট ব্যাংক অফ হিসাব রেখেছে, চেপে যাওয়ার চেষ্টা। আর নির্বাচনের আগে কোনো একটি দলকে বা কোনো কর্তৃপক্ষকে বাঁচানোর চেষ্টা, এটা স্পষ্ট, জলের মতো স্পষ্ট। এটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে এটা করা হচ্ছে শাসক দল এবং বিজেপিকে বাঁচানোর জন্য। কারণ ইলেকট্রাল বন্ড একটা অসাধু ব্যবস্থা, বিজেপি ইচ্ছাকৃতভাবে এই অসাধু ব্যবস্থার প্রবর্তন করেছিল, সংবিধানকে দুমড়ে মুচড়ে দিয়ে, এবং সমস্ত সুবিধা বিজেপি নিয়েছে। অর্থ বলে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন, বিভিন্ন লোকসভা নির্বাচনকে প্রহসনে পরিণত করতে চাইছে। একটা অসম লড়াই, বিজেপির হাতে হাজার হাজার কোটি টাকা, আর ইলেকট্রাল বন্ডের সমস্ত চাঁদা 90% গেছে বিজেপির হাতে। এবং কারা দিয়েছে এবং তারা বিনিময়ে কী পেয়েছে, তাদের বাড়ির ছেলের বিয়েতে তারা এত খরচ কীভাবে করছে, এগুলো সব বেরিয়ে আসবে। তার জন্যই স্টেট ব্যাংকে দিয়ে একটা হাস্যকর দরখাস্ত করা হয়েছিল। এবং আমি আশা করেছিলাম, আমার ধারণা ছিল সুপ্রিম কোর্ট এই দরখাস্ত ছুঁড়ে ফেলে দেবে। যদি সুপ্রিম কোর্ট ছুঁড়ে ফেলে না দিত তাহলে এটা একটা অত্যন্ত অশুভ ইঙ্গিত যেত, অশুভ বার্তা হতো। কিন্তু সুপ্রিম কোর্ট সঠিকভাবেই এই দরখাস্ত ছুঁড়ে ফেলে দিয়ে কড়া ধমক দিয়ে বলেছে কালকের মধ্যে ইলেকট্রাল বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে জানাতে হবে, এবং পরবর্তী পর্যায়ে নির্বাচন কমিশনকে অবশ্যই জনপরিসরে সমস্ত তথ্য পেশ করতে হবে 15 তারিখের মধ্যে। এবং প্রশাসনটা এখানে কি এই যে অসাংবিধানিক বলার পরে সমস্ত বিষয়টা, এটাকে একেবারে একটা চরম দুর্নীতি বলে কি এটা দুর্নীতি করা যায় না? বিজেপির আমলে দুর্নীতির প্রাতিষ্ঠানিক চেহারা দেওয়া হয়েছে। ইলেকট্রাল বন্ড হলো দুর্নীতির প্রাতিষ্ঠানিক চেহারার একটি নগ্ন উদাহরণ। এটা কি কোনো জেপিসি বা ইত্যাদির কিছু? এটা তো এখন তো জনসমক্ষে আসুক না তথ্য, কোন কোন বন্ধুরা বিজেপিকে কত টাকা দিয়েছে, এগুলো আসুক না, আমরা দেখি না, মানুষ বুঝবে। নির্বাচনের মুখে সততার পরাকাষ্ঠা মানুষ দেখবে। আমাদের দ্বিতীয় একটা বিষয় আজকে হয়েছে, সেটা হচ্ছে প্রখ্যাত প্রফেসর বা প্রখ্যাত যিনি সাহিত্য নিয়েই লেখাপড়া করেছেন, ইংরেজির অধ্যাপক জিএন সাই বাবা, তাকে প্রায় 10 বছর আটকের পর মুক্তিদান করেছিলেন নাগপুর বেঞ্চ, বোম্বাই হাইকোর্টের। এবং এই মুক্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল মহারাষ্ট্র সরকার। আজকে সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র সরকারের সেই আবেদন খারিজ করে দিয়েছে। আবেদন খারিজ করা তো যথার্থ ছিল, কারণ আমি জিএন সাই বাবা, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সমাজ গবেষক, সামাজিক ন্যায়ের আন্দোলনে ঘনিষ্ঠভাবে যুক্ত, লেখক, তাত্ত্বিক, বাগ্মী। জিএন সাই বাবা ছোট বয়স থেকেই পোলিওতে আক্রান্ত হয়ে পুঙ্গু, হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। তার ডিসেবিলিটি 95%। 95% পুঙ্গুত্ব নিয়ে এই লোকটা অধ্যাপনা করছেন, লিখছেন, বক্তৃতা করছেন,
সামাজিক ন্যায়ের পক্ষে এই 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 অসম শোষণমূলক ব্যবস্থার পরিবর্তনের পক্ষে লড়াই সংগ্রাম তাত্ত্বিকভাবে করছেন। সেই জিএন সাইবাবাকে 10 বছর জেলে আটকে রাখা হলো। কী অভিযোগ? আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টে বলা হলো উনি নাকি নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মাওয়িস্ট, ভারতের কমিউনিস্ট পার্টি মাওবাদী, এটি একটি নিষিদ্ধ সংস্থা, এর সাথে নাকি যুক্ত। সেই অভিযোগে একটি চরম কালাকানুনের মাধ্যমে 10 বছর ধরে জিএন সাইবাবা সহ আরও 5-6জনকে উপায়নে আটকে রাখা হয়েছিল। আমি গত 2 দিন আগে আমি কৌশিককে বলেছিলাম যে নাগপুর বেঞ্চ গত 3-4 দিন আগে রায় দিয়ে, গত 5ই মার্চ রায় দিয়ে বলেছে যে জিএন সাইবাবা সহ তারা 4জন যাদেরকে জেলা আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল তাদেরকে বেকসুর খালাস করেছে। তারপর আমি বলেছি আমাকে রায়টা আমি রায়টা নিয়েছিলাম, রায়টা পড়লাম। আমি এই সবটা রায় পড়েছি। রায়টা এখানে সবটা রায় আমি প্রায় 332 প্যারাগ্রাফ সবটা রায় পড়েছি। রায়টা পড়ে আমি কালকেই বলেছিলাম এই এসএলপি সুপ্রিম কোর্ট খারিজ করবেই। যদি এসএলপি সুপ্রিম কোর্ট খারিজ না করে তাহলে সমস্ত বিশ্বাস আমাদের উঠে যাবে। এসএলপি কোনোভাবেই সুপ্রিম কোর্ট গ্রহণ করতে পারবে না এবং স্টে দেবেই না, কারণ এই রায়টা অকাট্য আইনি যুক্তির উপর প্রতিষ্ঠিত। এবং আপনারা অবাক হয়ে যাবেন, আমরা অবাক হয়ে যাব, জিএন সাইবাবার বিরুদ্ধে কোনো অভিযোগ কি? অস্ত্র নিয়ে কোনো হামলা করার অভিযোগ নেই, বোমা মারার অভিযোগ নেই, অ্যাম্বুশ করার অভিযোগ নেই, সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত হয়ে আরডিএক্স বানানোর অভিযোগ নেই। অভিযোগটা কি? দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জিএন সাইবাবা যেখানে থাকেন সেখানে 2013 সনে মহারাষ্ট্র পুলিশ দিল্লি পুলিশের সাহায্যে 50 জনের বাহিনী নিয়ে তার বাড়িতে ঢুকে পড়েছিল। ঢুকে পড়ে সেখান থেকে তার কম্পিউটার, ডিস্ক, তারপরে কিছু সংগ্রহ করেছিল, বই। এইগুলোর মাধ্যমেই নাকি উনি ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন রাষ্ট্রের বিরুদ্ধে। রাষ্ট্র কি ভীত, কি সন্ত্রস্ত, যে একজন কি দুর্বল, যে একজন হুইল চেয়ার বাউন্ড মানুষ, যিনি নিজে চলাফেরা করতে পারেন না, প্রাকৃতিক কাজ করতেও আরেকজনের সাহায্যের প্রয়োজন, যিনি চেয়ার ছেড়ে উঠতে পারেন না, যিনি হুইল চেয়ারের মধ্যে চলাফেরা করেন, তাকে এই সামান্য অভিযোগে 10 বছর আটকে রাখলো। কারণ কি? তার কাছে কিছু পুস্তিকা পাওয়া গেছে, মার্ক্সবাদী সাহিত্য, মাওবাদী সাহিত্য, এমন কিছু সাহিত্য পাওয়া গেছে। এটাই নাকি অপরাধ। এবং নাগপুর বেঞ্চ বলেছে যে মার্ক্সবাদী সাহিত্য রাখা কোনো অপরাধ হতে পারে না। এবং নাগপুর বেঞ্চ বলেছে যে এই লোকটার বিরুদ্ধে কোনো অভিযোগ টেকে না। যেভাবে তার বাড়ি থেকে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটারের কি বলে হার্ড ডিস্ক, এগুলো সিজ করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে, তল্লাশি করা হয়েছে, এটা সম্পূর্ণ বেআইনি। তল্লাশি, বাজেয়াপ্ত প্রমাণ করা যায়নি। আমি রায়টা পড়ছিলাম প্রতি ছত্রে, এবং পুলিশ কিভাবে সাজানো সাক্ষী তৈরি করেছে। এবং আমি ভাবছিলাম একটা লোক 10 বছরে সামান্য অপরাধে 10টা বছর তাকে জেলবন্দি করে রাখা হলো। তার গুরুতর অসুস্থ। এই জিএন সাইবাবার মুক্তির দাবিতে সারা পৃথিবীর বুদ্ধিজীবীরা, লেখক, শিল্পী, একাডেমিশিয়ানরা তারা বারবার আবেদন করছিল মেডিকেল বেল দেওয়ার জন্য। আমাদের প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন বেল দেওয়া হয় না, কিন্তু জিএন সাইবাবাকে কেন বেল দেওয়া হলো না গত 10 বছরে? তার বিরুদ্ধে কোনো অভিযোগ টেকে না, ঠিক দেওয়া হয়নি তো। এবং এই রায় পড়লে বোঝা যাবে কীভাবে উপায়নের অপব্যবহার করা হচ্ছে, এবং কিভাবে আমাদের আদালত, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও এই অপব্যবহারের ক্ষেত্রে অঙ্কুশ পড়াতে ব্যর্থ হচ্ছে। বারবার জিএম সাইবাবা গত 10 বছর ধরে বারবার আবেদন করছে মেডিকেল বেল। 95% ডিসেবলড পারসন, হুইল চেয়ার বাউন্ড পারসন, গুরুতর অসুস্থ, বিভিন্ন মেডিকেল ইস্যু আছে, তাকে মেডিকেল বেল দেওয়া হয়নি। এবং আরেকটা ঘটনা আছে, আগস্ট মাসে 2022 আগস্টে কিন্তু মুম্বাই হাইকোর্টের নাগপুর বেঞ্চ এই জিএন সাইবাবাকে মুক্তি দিয়েছিল। বলেছিল এই যে মামলা করা হয়েছে এই মামলায় স্যাংশন নেই, এবং কারণ উপায়নে মামলা করতে গেলে উপযুক্ত কর্তৃপক্ষের থেকে আগাম অনুমতি নিয়ে মামলা করতে, একে আইনের ভাষা বলে স্যাংশন। বলা হয়েছিল জিএন সাইবাবার ক্ষেত্রে কোনো স্যাংশন নেওয়া হয়নি, সে কারণে টোটাল মামলাটাই অবৈধ বলে নাগপুর বেঞ্চ আগস্ট মাসে 2022 আগস্ট মাসে রায় দিয়েছিল, বেকসুর খালাস করেছিল।
এবং সবচেয়ে অবাক ব্যাপার, সুপ্রিম কোর্ট শনিবার দিন বিশেষ বেঞ্চ বসিয়ে এই নাগপুর বেঞ্চের রায়কে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়নি। নাগরিক অধিকারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই ধরনের ন্যাক্কারজনক ভূমিকা কোনোদিন গ্রহণ করেনি। জিএম সাইবাবা রায়ের ক্ষেত্রে গত বছর কিংবা আগস্টে 22-এ যেটা হয়েছিল, সারা দেশে ধিক্কার উঠেছিল। এটা কি করে হয়? একজন লোককে নাগপুর বেঞ্চ মুম্বাই হাইকোর্ট বেকসুর খালাস করেছে, এবং কেন্দ্রীয় সরকার, আমরা জানি সুপ্রিম কোর্টে মামলা লিস্ট হতে 1 বছর 6 মাস 3 মাস সময় নেয়। আর কেন্দ্রীয় সরকার আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলল, এবং সুপ্রিম কোর্ট শনিবার ছুটির দিনে বিশেষ বেঞ্চ করে সেই মুক্তির আদেশে স্থগিতাদেশ দিয়ে দিল। পরবর্তী সময়ে এই নিয়ে সারা দেশে ধিক্কার উঠল, সারা দেশে প্রচণ্ড সমালোচনা হলো। এটা কি সুপ্রিম কোর্ট কী করলো? সুপ্রিম কোর্ট নাগরিক অধিকারের পক্ষে থাকার কথা, সুপ্রিম কোর্ট তো মানুষের মুক্তির পক্ষে থাকার কথা। সুপ্রিম কোর্টকে এরকম ভূমিকা কেন নিল? পরবর্তী সময় আমরা দেখলাম এই রায়কে খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল, নাগপুর বেঞ্চকে তোমরা আবার বিবেচনা করো, আবার সবটা মামলা শুনো, স্যাংশন নয়, টেকনিক্যাল কোশ্চেন নয়, মেরিটে শোনো। মেরিটে শুনে 5ই মার্চ যে বিচারপতি বিনয় যোশী এবং বিচারপতি বাল্মীকি ম্যাঞ্জেস ডিভিশন বেঞ্চ এক অত্যন্ত যুক্তিগ্রাহ্য রায় দিয়েছেন। সেই রায়টা আমার 332 পৃষ্ঠার রায়, 332 প্যারাগ্রাফের রায়। আমি রায়টা পড়েছি। এই রায়টার প্রত্যেকটি ছত্রে ছত্রে সরকারের আইনের অপব্যবহার, ফালতু অভিযোগ, বিনা দোষে শুধুমাত্র কিছু মার্ক্সবাদী পুস্তিকা তার কাছে থাকার অপরাধে তাকে সন্ত্রাসবাদী বানিয়ে 10টা বছর তার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। এখন এই 10টা বছর কে ফিরিয়ে দেবে? তার তো প্রথম দিনেই বেল পাওয়া উচিত ছিল। কেন হাইকোর্ট বেল দিল না? কেন সুপ্রিম কোর্ট বেল দিল না? কেন তাকে মুক্তির জন্য 10 বছর অপেক্ষা করতে হলো? কেন অপেক্ষা করতে হলো? এই প্রশ্নগুলো আজকে আমাদের সামনে এসেছে। এবং এই উপাইন কিভাবে অপব্যবহার করা হচ্ছে। ভীম কোরেগাঁও মামলা এখনও দেশের সেরা মানুষরা এই উপাইনে জেলে পড়ছেন, এবং আদালতগুলো এক্ষেত্রে তাদের জামিনের আবেদন মঞ্জুর করছেন না, একটা উদাসীন মনোভাব দিচ্ছেন নাগরিক অধিকারের প্রশ্নে। তার এক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো, এই সময়ের মধ্যে একটা ব্যতিক্রমী রায় দিয়েছেন নাগপুর বেঞ্চের 2জন বিচারপতি। এবং রায়টা পড়লে আমি কালকেই বলেছিলাম, এই রায় সুপ্রিম কোর্ট এই রায়কে বহাল রাখতে বাধ্য হবেন। কারণ এই রায় প্রত্যেকটা আইনের প্রশ্নে সাক্ষ্য প্রমাণের প্রশ্নে এই রায় দেখিয়ে দিয়েছে জেএন সাইবাবা এবং তার সতীর্থদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে না, মুক্তি পেয়েছেন। আমরা খুশি হয়েছি। এই ধরনের একজন অসুস্থ মানুষকে 10 বছর কেড়ে নিল, এই 10 বছর কে ফিরিয়ে দেবে? এটা নিয়ে কি কোনো আবেদন হতে পারে? হওয়া তো উচিত, কিন্তু আমাদের বিচার ব্যবস্থা, আমাদের আইনি ব্যবস্থা এখনো সেই জায়গায় যায়নি। এইভাবে কতজন লোক, উমর খালিদ কয়েক বছর ধরে জেলে আছেন, তার বিরুদ্ধে মামলার একই পরিণতি হবে, হতে বাধ্য। কারণ এখনও আমাদের বিচার ব্যবস্থাকে সবটাকে গ্রাস করা যায়নি। এখনও এই ধরনের রায় বেরোচ্ছে, যে এই ধরনের রায়কে আমরা স্বাগত জানাই। আমরা সাইবাবার মুক্তিতে খুশি হয়েছি, এবং আরও খুশি হয়েছি আজকে সুপ্রিম কোর্ট SLP গ্রহণ করলো, স্টে দেননি, স্থগিতাদেশের আবেদন একদম বাতিল করে দিয়েছেন। আমরা খুশি হয়েছি, এবং আমরা বলবো এই সাইবাবার মামলার রায় আবারও প্রমাণ করলো উপায়নের মতো একটি কালো কানুনকে অবিলম্বে বাতিল করা দরকার। আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে 2-1 দিনের ভেতরেই, যে নির্বাচন কমিশনার, আমাদের সাধারণ নির্বাচন দোরগোড়ায়। এই মুহূর্তে ভারতবর্ষের 3জন নির্বাচন কমিশনারের ভেতরে 2জনই এখন নেই। একজন রিটায়ার করলেন আর একজন রেজিগনেশন দিলেন, অরুণ গোয়েল। কোনো কারণ বোঝা যাচ্ছে না। এই অরুণ গোয়েলের যেদিন উনি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, সেটা খুব অদ্ভুত পর্যায়ে। সেটা তো আমরা জানি, সারা দেশবাসী জানে। উনি প্রধানমন্ত্রী মোদীর খুব অত্যন্ত স্নেহভাজন আমলা ছিলেন, এবং সেই কারণেই তাকে উনি তারও তড়িঘড়ি করে IAS থেকে পদত্যাগ করে একদম রকেট গতিতে 2 দিন কি 3 দিনের মধ্যে তাকে নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছিল। এবং পুরুষোত্তম দা, এটা উনি এখন সাধারণ নির্বাচনে নিজেই প্রার্থী হবেন কিনা সেটা আলাদা কথা, পরবর্তী সময়ে প্রার্থী হলে তো আরও একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি হবে। হয়ে গেলে আমরা অবাক হব। আমরা এখনো জানি না কেন অরুণ গোয়েল পদত্যাগ করলেন, কোনো রকম কারণ। আর এটা তো ভয়ঙ্কর কথা, নির্বাচনের প্রাক মুহূর্তে, লোকসভা নির্বাচন সামনে,
এবং নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রেই সরকারের বংশবোধ হয়ে যাচ্ছেন। কথাটা বলতে ভালো লাগে না একটি সাংবিধানিক সংস্থা সম্পর্কে, কিন্তু আমাদের অভিজ্ঞতা, আমাদের কর্কশ অভিজ্ঞতা আমাদেরকে বাধ্য করছে নির্বাচন কমিশন সম্পর্কে এই অভিযোগগুলো এই শব্দবন্ধ ব্যবহার করতে। এই মুহূর্তে এবং এখন নির্বাচন কমিশনার রাজীব কুমার আছেন, 3 জন নির্বাচন কমিশনার থাকার কথা। সুপ্রিম কোর্ট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়ে বলেছেন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে। সেই রায়কে বাতিল করার জন্য কেন্দ্রীয় সরকার নতুন আইন এনেছেন। অর্থ একটাই, নির্বাচন কমিশনকে গ্রাস করা। নির্বাচন কমিশনকে যদি বংশবল ভূমিকায় পরিণত করা যায় তাহলে আখেরে লাভ হয় শাসক দলের, নির্বাচন প্রহসনে পরিণত হয়। নির্বাচনে শাসক দল সমস্ত আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে, নির্বাচনে শাসক দল সমস্ত রকম অসাধু প্রক্রিয়া অবলম্বন করে, নির্বাচন কমিশন চোখ বুজে বসে থাকে। তার জন্যই সুপ্রিম কোর্টের রায়কে নাকচ করে, কার্যত নাকচ করে কেন্দ্রীয় সরকার তড়িঘড়ি সংখ্যার জোরে আইন পাস করে নিজের পছন্দমতো নির্বাচন কমিশনার নিয়োগ করার চেষ্টা করছেন। এর মধ্যে অরুণ গোয়েলের পদত্যাগ অত্যন্ত রহস্যজনক। দেশবাসী জানে না এরকম একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্থার একজন কর্মকর্তা লোকসভা নির্বাচনের প্রাক্কালে কী কারণে পদত্যাগ করলেন। কারণ এটা একজন ব্যক্তিগত বিষয় হতে পারে না, এটা গণতন্ত্রের প্রশ্ন, নির্বাচনী ব্যবস্থার বৈধতার প্রশ্ন, অবাধ নির্বাচনের প্রশ্নের সাথে জড়িত, আমার ভোটের অধিকারের প্রশ্ন জড়িত, আমার প্রজাতন্ত্রের স্বার্থের সাথে এর উপর নির্ভরশীল। সেই কারণে এটা একজন নির্বাচন কমিশনারের ব্যক্তিগত বিষয় হতে পারে না। দেশবাসী জানার অধিকার আছে কোন পরিস্থিতিতে নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হলো। আগামী 15 তারিখ প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাদের কমিটিটা বসছেন। আবার এটা উদ্দেশ্য একটাই, এটা উদ্দেশ্য একটাই, এখানে বিরোধী দল নেতা মাইনরিটি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পছন্দ মাফিক আরেকজন মন্ত্রী, তারা মিলেমিশে আবার এই RSS বিজেপির লোকজনদের বসাবেন, যারা নির্বাচন কমিশনে বসে নাগপুরের নির্দেশে, বিজেপির নির্দেশে কাজ করবেন। কারণ অবাধ নির্বাচনের উপর বিজেপির ভরসা নেই, কেন্দ্রীয় সরকারের ভরসা নেই বলেই তারা নির্বাচন কমিশনকে পেছনের দরজা দিয়ে দখল করার চেষ্টা করছেন। এবং অরুণ গোয়েল কেন পদত্যাগ করলেন এই নিয়ে এখনও সরকার মুখ খুলছেন না, রহস্য রয়ে গেছে। এটা অত্যন্ত একটা আশঙ্কার দিক বলে আমরা মনে করি। পাশাপাশি 15 তারিখের যে মিটিংয়ের কথা আমি বললাম, সেই মিটিং যাতে না হতে পারে, সুপ্রিম কোর্টে একটা SLP হয়েছে আজকে, আমরা সেদিকেও নজর রাখব। পাশাপাশি নজর রাখব যে ইলেকট্রাল বন্ড নিয়ে কোনো রকম নতুন আইন বা কোনো নিষেধাজ্ঞা আসে কিনা, বা রাষ্ট্রপতির কোনো অর্ডিন্যান্স জারি হয় কিনা, সেই নিয়েও কিন্তু বিভিন্ন মহলে এখন আর উপায় নেই। এখন ইলেকট্রাল বন্ডের সমস্ত গোপন তথ্য বের করতেই হবে। এই সুযোগও নেই। একটা কথা আছে না, একটা প্রবাদ আছে, গাধা জল খায় কিন্তু জল ঘোলা করে খায়। যাই হোক, আমরা চারিদিকেই নজর রাখছি, আপনাদের কাছে আবার আসবো এই নিয়ে যদি নতুন কোনো তথ্য আমরা পাই। তবে আমরা আশাবাদী, আশা নিয়েই তো আমরা এগিয়ে যাই। আমরা আশাবাদী এই ইলেকট্রাল বন্ড বা সমস্ত বিষয়গুলি আইন মাফিক চলবে এবং ইলেকট্রাল বন্ড যে অনৈতিক, অসাংবিধানিক, এর পরিপ্রেক্ষিতে যে কোনো দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছিল কিনা তা প্রকাশ্যে আসবে, এই আশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।